আজকে আমি ক্লাস 12 এর দ্রবণ চ্যাপ্টারে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম নিয়ে আলোচনা করব। দ্রবণের আগের ক্লাসে আমি আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ নিয়ে আলোচনা করেছি। আজকে এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা আমি আজ আলোচনা করব তোমাদের সামনে, কলিগেটিভ প্রপার্টি বা সমাবর্তী ধর্ম। দ্রবণের কিছু ধর্ম আছে যে ধর্মগুলি দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে না, সেই ধর্মগুলি বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম। সেই ধর্মগুলো মেনে চলার কিছু শর্ত আছে। প্রথমত, দ্রাব অবশ্যই অনুদ্বায়ী হবে, কঠিন। দ্বিতীয়ত, যখন আমি হিমাঙ্কে পৌঁছাবো শুধুমাত্র দ্রাব বিশুদ্ধ অবস্থায় কঠিনে পরিণত হবে, তার মধ্যে কোনো দ্রাব কণা থাকবে না। দেখা যাক সেই ধর্মগুলি কি কি। একটি হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্বিতীয় হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন, তৃতীয় হিমাঙ্কের অবনমন, 4 নম্বর হলো অভিস্রবণ চাপ। আমি এক এক করে আলোচনা করি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তোমরা আগের ক্লাসে আমার দেখেছো যে কোনো বিশুদ্ধ দ্রাবকের যা বাষ্পচাপ তার মধ্যে অনুদ্বায়ী দ্রাব যোগ করলে বাষ্পচাপ কম হয়। আমি মনে করি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ P, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে। আপেক্ষিক বলতে বোঝায় কোনো কিছুর সঙ্গে তুলনা করা। অবনমন, বাষ্পচাপের অবনমন কত হবে? বাষ্পচাপের অবনমন হবে যেটা কমে যাচ্ছে, পি কমে যাচ্ছে P0 থেকে পি, এটা পি কম P0 বেশি, তার মানে কমে যাচ্ছে P0 মাইনাস পি। এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। আর আপেক্ষিক অবনমন বলতে বোঝায়, এই আপেক্ষিক বা রিলেটিভ জিনিসটা কারোর সঙ্গে তুলনা বোঝায়। আপেক্ষিক অবনমন বলতে বোঝায় যেটি ছিল P0 রেসপেক্টে কি পরিমাণ কমলো, সেটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই প্রসঙ্গে একটা রাউল্টের সূত্র আছে, উনি বলছেন যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এটি প্রমাণও করা যায় রাউল্টের দ্রবণ সংক্রান্ত সূত্র দ্বারা। সেই সূত্রে কি ছিল? ছিল P সমান সমান P0 ইন্টু x1, এটি ছিল। সেখান থেকে আমরা আসতে পারি P বাই P0 সমান সমান x1। এবার তোমরা দুই দিকেই 1 মাইনাস করো। 1 মাইনাস P0 1 মাইনাস P বাই P0 1 মাইনাস x1। তোমরা জানো দ্রাবের মোট মোল ভগ্নাংশ অর্থাৎ x1, দ্রবণের মোট মোল ভগ্নাংশ x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং দ্রাবের মোল ভগ্নাংশ x2 সমান সমান 1। যে কোনো পদার্থের বা মিশ্রণের মোট মোল ভগ্নাংশ 1 হয়। তাহলে এখান থেকে আমরা পাবো x2 সমান সমান 1 মাইনাস x1, আর এখানে আমি বিয়োগ করলে পাবো P0
মাইনাস পি সমান সমান x2। অর্থাৎ এই সূত্রটা আমি রাউল্টের আগের সূত্র থেকেও প্রমাণ করতে পারছি। এবার আসা যাক আমি মনে করি কোন দ্রবণে দ্রাব নিয়েছি W1 গ্রাম এবং দ্রাবের আণবিক গুরুত্ব M1, তাহলে দ্রাবকের পরিমাণ W1 গ্রাম এবং দ্রাবকের আণবিক গুরুত্ব M1, তাহলে দ্রাবকের মোল হবে W1 বাই M1। একই রকম ভাবে দ্রাবের পরিমাণ যদি W1 গ্রাম নিই এবং দ্রাবের মোল যদি M2 হয়, তাহলে দ্রাবের মোল W2 বাই M1। এবার আমরা x2 মানে বোঝায় দ্রাবের এটা যদি মোল এইভাবে প্রকাশ করি N2 বাই মোট মোল N1 প্লাস N2, তাহলে এইখানে N2 হচ্ছে W2 বাই W2 বাই M2 বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। তোমরা আগেই শুনলে আমার কাছে যে এটা হচ্ছে লঘু দ্রবণের ধর্ম, তার মানে দ্রাবের মোল সংখ্যা খুবই কম হয়। তাহলে এখানে এটাকে আমি নেগলেক্ট করতে পারবো, অর্থাৎ আমার দাঁড়াবে ওটি বাদ দিলে দাঁড়াবে W2 M1 W2 into M1 by W1 into M2। তাহলে x2 এর মান হলো W2 M1 by W1 M2। তাহলে এইখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আমি পাবো P0 মাইনাস P বাই P0 সমান সমান W2 M1 বাই W1 M2। এই একটি ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক করতে বা এই চ্যাপ্টারে মূলত তোমাদের অঙ্ক থাকে, গাণিতিক সমস্যা থাকে, সেগুলো করতে লাগবে। আচ্ছা, এটি যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু এই পরিমাণটা নেগলেক্ট করা যাবে না, তখন কিন্তু অঙ্ক আমরা অন্যভাবে করব, এইটা বসিয়ে সরাসরি। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমরা শিখলাম। এবার আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নে চলে যাব। স্ফুটনাঙ্কের উন্নয়ন, তোমরা শিখেছো যে জলের মধ্যে অনুদ্বায়ী কোনো পদার্থ দ্রবীভূত করলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন জলের মধ্যে লবণ দিলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কেন? এই ব্যাপারটি হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়, আমরা ওটা এবার দেখবো। এটা আমরা গ্রাফের সাহায্যে বুঝে নিতে পারি। দেখো, আমি এদিকে যদি বাষ্পচাপ আঁকি, এইদিকে যদি উষ্ণতা নিই, তাহলে তোমরা আগের ক্লাসে দেখেছো বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ, এটা দাবকের বাষ্পচাপ, এটি উষ্ণতার সঙ্গে সঙ্গে বাড়বে এবং দ্রবণের
দাবকের বাষ্পচাপও বাড়বে, কিন্তু সেটি বিশুদ্ধ দাবকের তুলনায় কম হবে। এটা দ্রবণে দাবকের বাষ্পচাপ, দ্রবণে দাবকের বাষ্পচাপ। এবার তোমরা জানো যে কোন দ্রাবক বা কোনো পদার্থ যখন স্ফুটন হয় তখন তার বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। ধরো এই পর্যন্ত বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে দাবকের ফুটবে এই উষ্ণতায়, দাবক ফুটবে এই উষ্ণতায়, সেটাকে আমি যদি টিবি ধরি, আর দ্রবণের দাবক ফুটবে এই উষ্ণতায়, সেটা হচ্ছে ডেল টিবি ড্যাশ ধরি। বুঝতেই পারছো দ্রবণের দাবকের স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, কারণ ওই বাষ্পচাপ অর্জন করতে বেশি উষ্ণতার প্রয়োজন হচ্ছে। তাহলে স্ফুটনাঙ্কর বৃদ্ধি বা উন্নয়ন, সেটাকে ডেল টিবি দিয়ে প্রকাশ করা হয়। ডেল টিবি সমান সমান টিবি ড্যাশ মাইনাস টিবি, টিবি ড্যাশ ডেল মাইনাস টিবি। এটি হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। রাউল্টের সূত্র অনুযায়ী, তাহলে গ্রাফিক্যাল ভাবে তোমরা বুঝতে পারলে, রাউল্টের সূত্র অনুযায়ী টিবি ডেল টিবি ভ্যারিজাস, রাহুল বলছে স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক। ডেল টিবি ভ্যারিজাস এম, অর্থাৎ ডেল টিবি সমান সমান, এখানে কি ধ্রুবক আসবে, কেবি ইন্টু এম। রাহুল আরেকটি সূত্রে বলছে যে দ্রবণের মোলার ঘনত্ব সমান হলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে। তা এই কেবি কে বলা হয় ইভ্যালুস্কোপিক ধ্রুবক, ইভ্যালুস্কোপিক কনস্ট্যান্ট। যখন এম এর মান 1 হয়ে যায় তখন যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ 1 মোলাল দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নই হলো ইভ্যালুস্কোপিক ধ্রুবক। এবার এম এর মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখা যাক। ধরো আমি দ্রাবকের পরিমাণ নিয়েছি W1, 1 মানে সবসময় তোমরা দ্রাবক বুঝবে, আর 2 মানে দ্রাবক বুঝবে, এবং এর আণবিক দূরত্ব M1, দ্রাবের পরিমাণ নিয়েছি W2, আণবিক দূরত্ব দ্রাবের M2। যদি নিই তাহলে দ্রাবের মোল হবে, W2/M2। এবার আমি এটির মোলারিটি নির্ণয় করি, তাহলে দেখব W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2/M1 M2, তাহলে একে কত বা হাজারে কত, 1000 গ্রাম, 1000 গ্রামে যেটা থাকবে সেটাই হচ্ছে মোলালিটি। তাহলে কত হবে এটা, W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু M2 ইন্টু W1, M2 ইন্টু W1। তাহলে এইটা হবে দ্রবণের মোলারিটি। এটি যদি বসিয়ে দেওয়া হয় তাহলে দাঁড়াবে KB ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 W1। এই একটি ফর্মুলা দাঁড়ালো, এই ফর্মুলাটাও অঙ্ক করতে তোমাদের সাহায্য করবে। এখান থেকেও আমরা দ্রাবের আণবিক দূরত্ব ক্যালকুলেশন করতে পারবো। এই চ্যাপ্টারে প্রধানত অঙ্ক থাকে, সেই অঙ্ক আমরা সলভ করতে পারবো। এবার আমরা হিমাঙ্কের অবনমনে যাব। হিমাঙ্কের অবনমন,
তোমরা 9-10-এ পড়েছো যে কোনো দাবকের মধ্যে অর্থাৎ জলের মধ্যে যদি তোমরা লবণ দাও বা বরফের মধ্যে লবণ মিশিয়ে দাও, দেখবে বরফের গলনাঙ্ক অনেক কমে যায়। এই যে কোনো জলের মধ্যে একই রকম আমরা জলের মধ্যে যদি লবণ মিশিয়ে জলের হিমাঙ্ক অনেক কমে যাবে, এটা বা দাবকের মধ্যে কোনো অনুদ্বায়ী দাবক মিশিয়ে তার হিমাঙ্ক কমে যাবে, এটাকেই বলা হয় হিমাঙ্কের অবনমন। এই কারণটা একই রকম ভাবে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টে দেখে নিই। ধরো এটা কঠিনের বাষ্পচাপ, আর এটি হলো বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ, এটি হলো দ্রবণের বাষ্পচাপ। এবার কঠিনের বাষ্পচাপের সঙ্গে যখন বাষ্পচাপ সমান হয় তখন বিশুদ্ধ দাবক কঠিনে পরিণত হয়। তাহলে এইটা হলো বিশুদ্ধ দাবকের হিমাঙ্ক। যেহেতু ফ্রিজিং পয়েন্ট ΔTF দ্বারা প্রকাশ করা হয়, আর বিশুদ্ধ দ্রবণ এইখানে কঠিনের বাষ্পচাপের সমান হচ্ছে, তাহলে এইখানেও কঠিনে পরিণত হবে, এটা ΔTF। তাহলে দেখতেই পাচ্ছ এই দিকে আসছে মানে উষ্ণতা কমে যাচ্ছে, দ্রবণের হিমাঙ্ক কমে যাচ্ছে, এটাকেই বলা হয় হিমাঙ্কের অবনমন। একই রকম ভাবে রাউল্টের সূত্র অনুযায়ী হিমাঙ্কের অবনমন মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, এবং এখানে যে ধ্রুবকটি আসবে এটাকে বলা হয় ক্রায়োস্কোপিক ধ্রুবক। একই রকম ভাবে আমরা সংজ্ঞা বলতে পারি, এটা খুব সহজ, তোমার সূত্রাঙ্কের উন্নয়নের সঙ্গে এই ফর্মুলা একই রকম, শুধু বি জায়গায় এখানে এফ হবে। বলতে পারি যখন মোলার গাঢ়ত্ব 1 হয়ে যায় তখন যে দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় সেটাকেই বলা হয় ক্রায়োস্কোপিক ধ্রুবক। তা একই রকম ভাবে আমরা ফর্মুলাটা নির্ণয় করতে পারি আগের মতোই ভাবে, তাহলে দেখবে একই আসবে, এটি কেএফ আসবে, এটি ΔTF। তাই এটা দিয়েও আমরা অঙ্ক করতে পারবো। আর তোমরা লাস্ট যেটা পড়াবো কোয়ালিটেটিভ প্রপার্টি, অভিস্রবণ চাপ। তোমরা অনেক নিচু ক্লাসে পড়েছো অভিস্রবণ কি। তোমরা জানো যদি একটি দ্রবণকে অর্ধবেদ্য পদ্মা দ্বারা পৃথক করে রাখা হয় বিশুদ্ধ দাবকের সঙ্গে, এইদিকে তাহলে তোমরা দ্রবণ নিয়েছো, এখানে বিশুদ্ধ দাবক নিয়েছো, তাহলে এটা অর্ধবেদ্য পদ্মা। সবসময় এই বিশুদ্ধ দাবক থেকে বা কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দাবকের এই সঞ্চালন, এটাকে বলা হয় অভিস্রবণ। তা এখানে যেহেতু বিশুদ্ধ দাবক, তাহলে দ্রবণের দিকে যাবে এবং তার ফলে এই যে স্তরটা উপরের দিকে উঠবে, এবং এটিকে প্রতিহত করার জন্য যে পরিমাণ তোমাদের চাপ দিতে হবে সেটিকেই বলা হয় অভিস্রবণ চাপ। এটি পাই দ্বারা সূচিত করা হয়, পাই। তা এইখানে আর রাউল বলবো না, এখানে ভ্যান টপ বলবো। ভ্যান টপ বলছে, ভ্যান টপের 3টি সূত্র আছে। ভ্যান টপ বলছে এই পাই দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, এটি একটি সূত্র। আরেকটি বলছে পাই দ্রবণের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী হবে পাই সমান সমান, এখানে কে লিখতে পারি, কিন্তু কে এর মান দেখা যায় যে আদর্শ গ্যাস ধ্রুবকের মানের সমান, অর্থাৎ এখানে যে ধ্রুবকটা আসবে সেটা হচ্ছে RCT। আমরা গ্যাসের যে সমীকরণটা পড়েছি সেই সমীকরণের সঙ্গে এর মিল আছে, তাহলে পাই সমান সমান RCT। আর দুটি দ্রবণের গাঢ়ত্ব যদি সমান হয় তাহলে কিন্তু দাবক কোনো দিকেই যাবে না। আচ্ছা, এখানে সি যদি আমরা ক্যালকুলেশন করি, যদি
আমি ভেবে নিই ভি লিটার দ্রবণে ধরো দ্রাবক আছে, টোটালটা দ্রাবক না ধরো দ্রাবক আছে, ধরো W2 গ্রাম এবং দ্রাবের আণবিক গুরুত্ব M2, তাহলে ভি লিটার দ্রবণে দ্রাবের মোল হবে W2/M2 এবং তাহলে 1 লিটারে হবে W2/M2V, তাহলে এটিই হবে তোমার সি, অর্থাৎ দ্রবণের মোলার ঘনত্ব। তাহলে পাই সমান কি দাঁড়াচ্ছে W2RT/M2V। তাহলে এই ফর্মুলা দিয়েও আমি অঙ্ক করতে পারবো, অর্থাৎ পাই সমান W2RT/MV। এখান দিয়েও আমি দ্রাবের আণবিক গুরুত্ব ক্যালকুলেশন করতে পারবো। আর সাধারণ যে প্রশ্নগুলো এখানে আসে, যখন দুটি দ্রবণের গাঢ়ত্ব সমান হয়ে যাবে তখন একে অপরের কে বলা হবে আইসোটনিক দ্রবণ। যখন একটির গাঢ়ত্ব অন্যটির সাপেক্ষে কম হবে সেটিকে বলা হয় হাইপোটনিক। যখন একটির গাঢ়ত্ব অন্যটির সাপেক্ষে বেশি হবে তখন বলা হয় হাইপারটনিক। এইগুলো তোমরা পড়ে নেবে। এবং এখানে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগগুলো তোমরা দেখেছো, কিসমিসের এগুলো বিভিন্ন ক্লাসে তোমাদের দেয়া থাকতো। আমরা যদি হিমোগ্লোবিনকে পাতিত জলে রাখি এবং অভিস্রবণ প্রক্রিয়ায় দেখবো পাতিত জল হিমোগ্লোবিনের মধ্যে প্রবেশ করবে এবং সেগুলো ভেঙে যাবে, সেটাকে বলা হয় হিমোলিসিস। এরকম কিছু ন্যাচারাল ঘটনা তোমরা দেখে নেবে। এখানে আরেকটি জিনিস যেটি তোমাদের আছে সেটি হলো বিপরীত অভিস্রবণ। এই টার্মটি বর্তমানে খুব ইউজ হয়। রিভার্স অসমোসিস আরো বলা হয়। আমরা ওয়াটার পিউরিফিকেশন, জল বিশুদ্ধকরণের ক্ষেত্রে এটা খুব ব্যবহার করি। আরো অর্থাৎ এইখানে যে চাপটি দ্বারা অভিস্রবণ বন্ধ করা হচ্ছে তার থেকে বেশি পরিমাণে চাপ দিলে তখন কিন্তু দ্রবণ থেকে দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের দিকে যাবে। অর্থাৎ আমরা বিশুদ্ধ দ্রাবক দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবক পাবো। অর্থাৎ এখানে যদি আমি অশুদ্ধ জল নিতাম তাহলে বিশুদ্ধ জল পেতাম। এই ঘটনাটাই বলা হয় বিপরীত অভিস্রবণ। এর সাহায্যে আমরা বিশুদ্ধ জল প্রস্তুত করতে পারি। তাহলে আমরা আজকে কলিগেটিভ প্রপার্টি সম্পর্কে ধারণা অর্জন করলাম এবং যে আমি গাণিতিক সমীকরণগুলোর কথা বললাম সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এই চ্যাপ্টারে মূলত অঙ্ক আসে, ওই সমীকরণগুলোর সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে আমি ভ্যান টপ ফ্যাক্টর নিয়ে হাজির হব, রসস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। আমি আশা করি তোমরা পরের ক্লাসটা দেখবে এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।